কুসুমপুর গ্রামে ধীরে ধীরে নেমে এসেছিল সন্ধ্যার অন্ধকার। আকাশে জমে থাকা ঘন মেঘে ঢেকে গিয়েছিল চারিদিক। দূরে কোথাও মেঘ গর্জে উঠছিল গুরু গুরু শব্দে। মনে হচ্ছে আর একটু পরেই নেমে পড়বে ঝুম বৃষ্টি। ঠিক এমন সময় প্রতিদিনের মতো আজও করিম চাচা তার গরুর গাড়ি নিয়ে হাট থেকে ফিরছিল। আজ ফিরতে অনেকটাই দেরি হয়ে গেল। আকাশের অবস্থাও ভালো ঠেকছে না। মনে হচ্ছে বুঝি এখনই বৃষ্টি নামবে। কথা শেষ হতে না হতেই তুমুল বৃষ্টি শুরু হলো। শোঁ শোঁ বাতাসের শব্দ আর বিদ্যুতের ঝলকানিতে চারপাশ যেন এক মায়াবী রূপ নিয়েছে। কাদামাখা পথে গরুর গাড়িটা টেনে নিয়ে যেতে গরু দুটিরও বেশ কষ্ট হচ্ছে। রাস্তা একদম ফাঁকা, চারপাশে শুধু অন্ধকার আর বৃষ্টির শব্দ। কিছু দূর গিয়ে করিম চাচা দেখল রাস্তার ধারে একটা বটগাছের নিচে একটা লোক দাঁড়িয়ে আছে। তার মুখটা চাদরের আড়ালে ঢাকা। করিম চাচা ভাবলেন এই দুর্যোগে হয়তো কোনো পথিক আটকে পড়েছে। দয়া পরবশ হয়ে তিনি গাড়ি থামালেন। এই ঝড় বৃষ্টিতে বুঝি পথে আটকা পড়েছেন? তা কোথায় যাবেন বাবু? লোকটি নিচু স্বরে শুধু বলল, কুসুমপুর কবরস্থান। ঠিক আছে, তাড়াতাড়ি গাড়িতে উঠে আসেন। আমি ওই দিকেই যাচ্ছিলাম, আপনাকে নামিয়ে দিয়েই বাড়ি ফিরব। লোকটি আর কোনো কথা না বলে ধীর পায়ে গাড়িতে উঠে বসল। করিম চাচা কিছুটা অবাক হলেন। গাড়ি চলতে শুরু করলো। করিম চাচা একঘেয়েমি কাটাতে কথা বলতে লাগলেন। একটা কথা বলবো বাবু, এই রাত বিরেতে তার উপর এমন ঝমঝমে বৃষ্টি, এখন কবরস্থানে গিয়ে কি কাজ আপনার? লোকটি কোনো উত্তর দিল না। কিছু দূর যাওয়ার পর ঝোপঝাড়ের আড়ালে গ্রামের পুরনো কবরস্থানটা দেখা গেল। লোকটি গাড়ি থেকে নেমে ধীর পায়ে কবরস্থানের ভেতর চলে গেল। করিম চাচার মনে খটকা লাগল। এইরকম ঝড় বৃষ্টির রাতে লোকটা কবরস্থানের ভেতরে কেন ঢুকলো? কেমন যেন একটু অদ্ভুত লাগছে। আমি বরং একবার গিয়ে দেখে আসি। কৌতূহল দমন করতে না পেরে তিনি নেমে পড়লেন আর কবরস্থানের ভেতরে চলে গেল। কবরস্থানের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুতের আলোয় কবরগুলো এক মুহূর্তের জন্য ভেসে উঠছে। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক আর বৃষ্টির শব্দ। লোকটা এদিকেই এলো, কিন্তু কোথাও তো দেখতে পাচ্ছি না। চাচার মনে হলো তার ঠিক পেছন দিয়ে একটা কালো ছায়া সরে গেল। তিনি ঝট করে পেছনে ফিরলেন। কেউ নেই। গায়ের লোম খাড়া হয়ে উঠল তার। তিনি ভাবলেন তার মনের ভুল, কিন্তু তখনই একটা অদ্ভুত শব্দ শুনতে পেলেন। মনে হচ্ছে কেউ একজন খুব জোরে জোরে মাটি খুঁড়ছে। শব্দটা লক্ষ্য করে এগোতেই তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। একটু দূরে একটা নতুন কবরের পাশে সেই চাদর মোড়ানো লোকটার দুই হাত দিয়ে জানোয়ারের মতো মাটি খুঁড়ছে। হঠাৎ একটা ঠান্ডা হাত করিম চাচার কাঁধের ওপর রাখল। ভয়ে করিম চাচার কলিজা যেন শুকিয়ে গেল। পিছন ফিরতেই তিনি আর্তনাদ করে উঠতে চাইলেন, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। সামনে দাঁড়িয়ে আছে সেই চাদর জড়ানো লোকটা, কিন্তু সেটি কোনো মানুষ নয়, একটি জ্যান্ত কঙ্কাল। কোটরগত চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। কে তুমি? আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। চাচা, আমাকে চিনতে পারলে না? আমি রবিন, প্রবীণের ছোট ভাই। তুই রবিন? কিন্তু গ্রামের সবাই তো জানে তুই মোড়লের বাড়ি থেকে টাকা গয়না চুরি করে পালিয়ে গেছিস। এই অবস্থা হলো কি করে তো? ঠিক তখনই কঙ্কালটা ধীরে ধীরে বলতে শুরু করলো, আমি চুরি করিনি চাচা, চুরি করেছিল আমার বড় ভাই প্রবীণ। সেদিনও এমনই ঝড় বৃষ্টির রাত ছিল, চারিদিকে অন্ধকার আর বিদ্যুতের ঝলকানি। ঠিক তখনই তাড়াতাড়ি চল, সময় নেই। এই সিন্দুকটা যদি কারো নজরে পড়ে তাহলে সর্বনাশ নিশ্চিত।
প্রবীণ ভাই মোড়লের বাড়ি থেকে চুরি করে ফিরছিল, আর আমি তাকে দেখে ফেলি। ভাই, তুমি এটা কি করেছো? তুমি তুমি চুরি করেছো? চুরি মহাপাপ। আমি বেঁচে থাকতে তোমাকে এটা করতে দেব না। পাপ পুণ্য এসব দিয়ে পেট ভরে না। এবার আমরা অনেক বড় লোক হব, অনেক বড় লোক। তাই যা দেখেছিস ভুলে যা, আর আমার রাস্তা ছেড়ে দে। না ভাই, আমি তোমার পাপের ভাগী হতে পারবো না। আমি এখনই গিয়ে মোড়ল মশাইকে সব বলে দিব। আরে গুরু, আপনার ভাই তো মোড়ল মশাইয়ের কানে সব তুলে দিতে ছুটলো। এবার আমাদের দফা রফা হতে আর বাকি নেই। সে মোড়লের নাগালে পৌঁছালে তবে তো মুখ খুলবে। শোন, লাশটা কবরস্থানে এমনভাবে পুঁতে ফেলবি যেন কাকপক্ষীও টের না পায়। কাল সকালে সারা গ্রাম জানবে রবিন চুরি করে গ্রাম থেকে পালিয়েছে। ব্যাস, সাপও মরলো, লাঠিও ভাঙলো না। এখন আমি চলি, কাজটা সেরে আমার সাথে দেখা করিস। তোর পারিশ্রমিকটা পাওনা রইল। তারপর প্রবীণ ভাইয়ের কথা মতো লোকটা আমাকে কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করল। সব কিছু সেদিনই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিনের পর থেকে আজও আমার আত্মা মুক্তি পায়নি। অন্ধকারের গভীরে কোথাও যেন আটকে আছি আমি। রবিনের কথা শুনে করিম চাচার দু চোখ জলে ভরে গেল। কাঁপা গলায় তিনি বললেন, তোর সাথে যে অন্যায়টা হয়েছে বাবা, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই অন্যায়ের বিচার আর দেরি নয়, কালই হবে। আমি কথা দিচ্ছি, সত্যিটা আমি সবার সামনে তুলে ধরব। প্রবীণের এই পাপ আর এক মুহূর্তও চাপা থাকবে না। সে তার প্রাপ্য শাস্তি নিশ্চয়ই পাবে। ধন্যবাদ চাচা, এবার আমার আত্মা মুক্তি পাবে। পরদিন সকালে করিম চাচা গ্রামের মোড়ল মশাইয়ের কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বললেন। একথা শুনে মোড়ল মশাই প্রবীণকে ধরে নিয়ে আসে আর গ্রামের সবার সামনে তাকে কঠোর শাস্তি দেন, যাতে ভবিষ্যতে আর কেউ এমন পাপ করার সাহস না পায়। রবিনের আত্মা অবশেষে চিরকালের মতো মুক্তি পেল।